হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিঙ্ক নেক্সট। আজকে আমি ক্লাস 7-এর থার্ড সেমেটিভ রায়ান মার্টিনের মডেল টেস্ট পেপার 5 বেল দ্য প্রভাতী বালিকা বিদ্যাপীঠে সায়েন্স মানে ও বিজ্ঞানটা পুরোটা সলভ করছি। ঠিক আছে, আমার কথা শুনে শুনে আমি যেগুলো বলছি তোমরা প্রশ্নবিচিত্র বের করে নাও, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেগুলো বলবো একটু কপি করে নোট করে নেবে আর প্রশ্নবিচিত্র দাগ মেরে নেবে। ঠিক আছে, নাও প্রথম কোশ্চেন, যে জ্বর হওয়া কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল 104°F সেলসিয়াস স্কেলে উষ্ণতার মান কত হবে? তো আমরা তাপের আমরা থেকে দেখেছি যে C/5 = A-32/9। এখানে বলেছে ফারেনহাইটের ভ্যালু দেওয়া আছে 104°, তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে সেটা আমাকে বার করতে হবে। নাও এবার আমি কি করব, এখানে ভ্যালুটা ফারেনহাইটের জায়গায় 104° বসিয়ে দেবো। 104 - 32/9 और C/5 = 72/9 और সি সাথে এখানে কিছু নেই, বজ্রগুণন করে দাও। C = 8×40°। ঠিক আছে, তাহলে আমার প্রথম উত্তরটা হবে অপশান সি, 40°C। লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ প্রতিসরণ সম্পর্কটি কী হবে না, এটা হবে, দেখো লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যম যখন যাচ্ছে, ঠিক আছে, তখন কী হচ্ছে, তখন আলোকরশ্মি এটা লঘু, তাহলে লঘু থেকে যখন ঘনতে আসছে আলোকরশ্মি অবিলম্ব দিকে সরে আসছে। ঠিক আছে, মনে থাকবে কী বললাম, তার মানে কী হচ্ছে, এটা যদি আই হয়, এটা যদি আর হয়, তাহলে আই গ্রেটার দেন আর, বা উল্টোটা বলতে পারি আর লেস দেন আই, মানে এখানে অপশান ডি ক্লিয়ার। বি বেগে গতিশীল কোনো কণা টি সময় এস অতিক্রম করলে ভিটি এবং এস এর মধ্যে সম্পর্কটি কী হবে? কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন এটা হবে এস = ভিটি, 3-এর বি এস = ভিটি। 4 নম্বর কোশ্চেন, লেড নাইট্রেট প্লাস ফেরাস সালফেট = লেড সালফেট প্লাস ফেরাস নাইট্রেট, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন বিক্রিয়া এটা তুলে নাও, কেন প্রতিস্থাপন বিক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়ার কারণ হচ্ছে কী কী আছে, লেড নাইট্রেট NO3 Pb NO3 whole 2 plus FeSO4 plus FeSO4 PbSO4 plus FeNO3 whole 2। ভালো করে দেখো, এটাকে বলা হয় রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থ থেকে এখান থেকে কাটিং করে দাও আর এখান থেকে কাটিং করো, তাহলে এই মেটাল এস এটা এর সাথে অ্যাড হয়ে যাবে আর এর সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এ মানে ওর থেকে ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার হয়ে গেছে। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে লেড সালফেট তৈরি হচ্ছে, আয়রন নাইট্রেট ঠিক আছে তৈরি হয়ে যাচ্ছে, এখানে হবে প্রতিস্থাপন বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 5, কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 8 মিটার সরে গেল, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কী হবে না, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হবে, আমি কতটা বল প্রয়োগ করছি, 5 নিউটন বল প্রয়োগ করে কৃতকার্য W = ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট F × D মিনস W হচ্ছে কৃতকার্য, F হচ্ছে ফোর্স মানে যে বলটা আমি প্রয়োগ করছি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। তাহলে আমাকে কত ফোর্স দিয়েছে 5 নিউটন, তার সাথে সরণ কত হচ্ছে 8, 8 × 5 = 40, তাহলে আমার অ্যান্সার হবে 40। ক্লিয়ার, কৃতকার্যের পরিমাণ হবে 40 জুল। ক্লিয়ার ব্যাপারটা। এবার কোশ্চেন বলেছে, তাহলে এখানে অপশানটা হবে অপশান ডি, সোডা ওয়াটারে থাকে কি থাকে, বেসিক্যালি সোডা ওয়াটারে থাকে কার্বনিক অ্যাসিড। ক্লিয়ার। পোড়াচুনের রাসায়নিক সংকেত কি? পোড়াচুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। পোড়াচুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি। পলিথিনের সংকেত কি? পলিথিনের সংকেত হচ্ছে ইথিলিন, C2H4, ইথিলিন, যাকে বলা হয় C2H4। বন্ডিংয়ের দিক দিয়ে কীভাবে করা হয়, C+C, এটাকে বলা হয় ইথিলিন, মানে কার্বন দুটো আছে, হাইড্রোজেন 4টে আছে, C2H4 ইথিলিন।
প্রদত্ত কোনটি পলিমার বায়োডিগ্রেডেবল? বায়োডিগ্রেডেবল হচ্ছে পলিথিন তো একদমই না, পিভিসিও না, পেটও নয়, তিনটে বায়োডিগ্রেডেবল না, নন বায়োডিগ্রেডেবল। অ্যান্ড মাংসপেশির প্রোটিনটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কী হচ্ছে বলো, যেটা মাটির সাথে মিশে যায়, তাকে আমরা বায়োডিগ্রেডেবল বলে থাকি। একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 30, ওই মৌলের প্রোটন সংখ্যা কত হবে? তো আমরা ভালো করে জানি কোনো একটা মৌল এক্স, এখানে যে মৌলটা দেওয়া আছে এখানে দেওয়া নেই, তো আমি লিখে দিচ্ছি সোডিয়াম 1123। এর মধ্যে কি এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, এটাকে বলা হয় কি পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। আর এটা হচ্ছে ভর সংখ্যা, এটাকে বলা হয় ভর সংখ্যা, যেটাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। ঠিক আছে, এবার বলেছে কোশ্চেনে মৌলের কেন্দ্রে প্রোটন সংখ্যা কত হবে? বুঝিয়ে গেছি প্রোটন সংখ্যা, এটা যদি প্রোটন সংখ্যা হয় তাহলে প্রোটন সংখ্যা হবে 11। ঠিক আছে, এরপর চলে আসি শূন্যস্থান পূরণ করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? সেন্টিগ্রেডসকে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক, ফারেনহাইট স্কেলে এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, তার এখানে 32 ডিগ্রি ফারেনহাইট হবে। কোশ্চেন 2, জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো কে? জল এবং বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হচ্ছে বায়ু। কোনো বস্তুর প্রথম ও শেষ অবস্থান এক হলে তাহলে কীটা শূন্য হয়ে যায়? আগের দিনই বলেছিলাম, এ থেকে আমি যাত্রা শুরু করলাম, বিতে এলাম, বি থেকে সিতে এলাম, সি থেকে ডিতে এলাম, ডি থেকে আবার এতে চলে এলাম, তাহলে এখানে কে শূন্য হয়ে যাচ্ছে? ডিস্টেন্স মানে দূরত্ব শূন্য হচ্ছে না, কিন্তু কে শূন্য হয়ে যাচ্ছে? সরণ শূন্য হয়ে যাচ্ছে, উত্তর হবে সরণ। ঠিক আছে, সিসার ল্যাটিন নাম কি? সিসার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। সিসার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, যাকে সংকেত বলি আমরা পিভি লেড বলা হয়। তাহলে প্লাম্বাম সিসার ল্যাটিন নাম প্লাম্বাম। পাকস্থলী রসে পিএইচ যদি 1 হয় তাহলে যথেষ্ট কী হবে বলো? পিএইচ 1 মানে আম্লিক, উত্তর হবে আম্লিক। মন্দনকে ড্যাশ ত্বরণ বলা হয়? মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। তুমি গাড়ি চালিয়ে এর আগেও আমরা বলেছি, আমি সাইকেল চালিয়ে স্পিডে যাচ্ছি, যেতে একটা জায়গায় আমাকে কী করতে হলো বলো? ব্রেক মারতে হলো, তাহলে আমার স্পিডটা কমতে শুরু করলো, তাহলে এই যে স্পিডটা কমলো এটাকেই বলা হয় মন্দন। বাম হস্তাক্ষরে ডান হস্ত মিলিয়ে নির্দিষ্ট গলনাঙ্কনিকার মোমের, এটা হবে 1 ই, আলো গমন করে সরল রেখা, এটা আমরা জানি। 2 ডি, একটি ক্ষারের উদাহরণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। 3 এ, ডিডিটি ও পিভিসি হচ্ছে একটা কৃত্রিম পলিমার, প্লাস্টিক যাকে বলা হয়। নাইলন হচ্ছে একটা জৈব অভঙ্গুর দূষক। ক্লিয়ার? প্রত্যেক বিক্ষতি। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ সমতা বিধান করতে বলেছে। কি বলেছে? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে 1 নম্বরে দেওয়া আছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, কী দেওয়া আছে অ্যারো দিয়ে? অ্যামোনিয়া তৈরি করেছে। ভালো করে দেখো, অর্থাৎ আমার নিচের ভ্যালুগুলো কখনোই চেঞ্জ করতে পারবো না, আমাকে যা চেঞ্জ করতে হবে পাশের ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু নিচের ভ্যালু কখনোই ভাঙা যাবে না। তো এখানে দেখা যাচ্ছে এখানে 3 আছে, একে আমাকে জোড় সংখ্যায় নিয়ে যেতে হবে, এখানে আমি বিজোড় করতে পারবো না। এখানে যদি একটা 2 মারি তাহলে কটা হয়ে যাচ্ছে দেখো? হাইড্রোজেন 2 নাইট্রোজেন হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন 3 দুগুণে 6টা হয়ে যাচ্ছে। আর এখানে তো নাইট্রোজেন 2 মানে এখানে 2 নাইট্রোজেন মিলে গেল, কিন্তু হাইড্রোজেন 6টা, তাহলে আমার এখানে কী মারতে হবে? 3 মারার পরে এখানে যে অ্যারোটা আছে, অ্যারোটা তুলে দিয়ে এটা কী মারবো বলো? একটা ইজিক্যাল টু সাইন দেবো, তাহলে আমার কী হয়ে গেলো বলো? ব্যালেন্স। এখানে নাইট্রোজেন 2, এখানে নাইট্রোজেন 2, এখানে হাইড্রোজেন 3 দুগুণে 6টা, এখানেও হাইড্রোজেন 3 দুগুণে 6টা। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কী দেওয়া আছে? Fe2O3 প্লাস সি Fe প্লাস CO, এরো Fe প্লাস CO, এটা হচ্ছে Fe2O3 মানে আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 3, মানে ফেরিক, 2 হলে ফেরিক অক্সাইড। তাহলে এখানে আয়রন কটা আছে? 2 পিস। এখানে আয়রন কটা আছে? 1 পিস। এখানে অক্সিজেন আছে 3 পিস, এখানে অক্সিজেন আছে 1 পিস, এখানে কার্বন 1 পিস, এখানে কার্বন 1 পিস। এটাই হচ্ছে আলটিমেট কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এখানে আমার অক্সিজেন যখন 3, এখানে যখন আয়রন 2 আছে, এখানে যদি এখানে 2 বসিয়ে দিয়ে আগে আয়রনটাকে ইকুয়াল করলাম, এখানে আয়রন 2 হয়ে গেল, সমান হয়ে গেল। এবার অক্সিজেন তো এখানে 3টে আছে, এখানে যদি একটা 3 বসিয়ে দিই, দেখো আমার অক্সিজেনের সাথে 3 মিলে গেল, কিন্তু এখানে কার্বন 3টে বেড়ে গেল, এখানে একটা কার্বন আছে, তাই এখানে একটা কী বসিয়ে দেবো? 3টে বসিয়ে। তাহলে আমার আর এই অ্যারোটা তুলে দিয়ে কী করে দেবো? আমি একটা ইজিক্যাল টু বসিয়ে দেবো, হয়ে গেল।
ক্লিয়ার? এবার বলেছে সিনেমার পর্দা, এবার চলে আসি নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? সেটা আমরা ভালো করেই জানি, আমি যেটা বলছি একটু আনসারটা লিখে নাও। যে সিনেমার পর্দা অমসৃণ হলে আলোর কী হয় বলো? বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। যেটাভাবে বলছি আমি পরপর সেভাবে লেখো। সিনেমার পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দর্শকের চোখে পৌঁছয়। তাই দর্শক হলের যে কোনো জায়গা থেকে ছবিটাকে সমান উজ্জ্বলভাবে দেখতে পায়। সিনেমা পর্দা সাদা হয় কেন? না, সাদা পর্দা আলোর সমস্ত অংশকেই প্রতিফলিত করে, কোনো অংশ শোষণ করে না, ফলে ছবির রঙেরও কোনো পরিবর্তন ঘটে না, তাই পর্দার উপর ছবিটি খুব উজ্জ্বল দেখা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আপাতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণ কত হবে? ভালো করে বুঝতে হবে, এটা সোজা অঙ্ক কিন্তু একটু বোঝার আছে ব্যাপারটা। বলছে একটা আলোক রশ্মি, এটা একটা দর্পণ, একটা আলোক রশ্মি এসে পড়লো, এটা হচ্ছে অভিলম্ব। আমরা প্রতিফলনের সূত্র নিয়ে জানি কি? আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এটা আমরা জানি। বলছে এখানে কোশ্চেনটা বলেছে যে আলোক রশ্মি দর্পণের সঙ্গে 40 ডিগ্রি করেছে, মানে এর সাথে কত করেছে? 40 ডিগ্রি। তাহলে এ যদি এর সাথে 40 ডিগ্রি করে, তাহলে প্রতিফলিত রশ্মিও কিন্তু দর্পণের সাথে কত ডিগ্রি কোণ করবে? 40 ডিগ্রি কোণ করবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। কোন উষ্ণতায়, তাহলে আমরা ধরে নিচ্ছি কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল মান সমান, তাহলে ধরে নিচ্ছি লেট বা ধরি সি ইকুয়ালস টু এক্স, এফ ইকুয়ালস টু এক্স, এটা ধরি। ওকে, তো therefore তাহলে আমরা ফর্মুলা কি জানি? c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। একটা কথা, মানে তাপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এই ফর্মুলাটাকে, বেস্ট ফর্মুলাটাকে ভালো করে মনে রাখবে। এখানে আইদার তোমাকে সি দিয়ে দেবে, এফ বার করতে দেবে, বা এফ দিয়ে দেবে, সি বার করতে দেবে। ঠিক আছে? সো এখানে দুটো জায়গায় কী করবো বলো? এক্স বসিয়ে দেবো। তাহলে x/5 ইকুয়ালস টু এক্স মাইনাস 32/9, আর বজ্রগ্রহণ করে দাও। 9x ইকুয়ালস টু 5x মাইনাস 160, আর 9x, তাহলে এই এক্সটা চলরাশিটাকে এ পাশে নিয়ে চলে আসবো। মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 160, সো 4x ইকুয়ালস টু মাইনাস 160, আর x ইকুয়ালস টু, এটা গুণ আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 160/4, দ্যাট ইজ x ইকুয়ালস টু মাইনাস 40 ডিগ্রি। তাহলে মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়ে যাবে। ওকে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? অবভিয়াসলি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বড়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বড় হবে। এরপর চলে আসছি, শক্তি কাকে বলে? একটু লিখে নাও। কাজ করার সামর্থ্য হলোই শক্তি, কাজ করার সামর্থ্য হলোই শক্তি, এইটুকুনি উত্তর। তারপরে কোশ্চেন কী দিয়েছে? সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে একক দুটি লেখক। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে তোমার শক্তি একক হলো আর্ক, ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে একক হলো জুল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কার্যের পরিমাপ নির্ণায়ক সম্পর্কটি লেখো। এটা আমরা একটু আগেই করেছিলাম। কার্যের পরে নির্ণায়ক পরিমাপ সম্পর্কটি হলো W ইকুয়ালস টু এফ ইন্টু ডি। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে W মানে হচ্ছে কৃতকার্য, এফ মানে হচ্ছে বল, ডি মানে হচ্ছে সরণ। ঠিক আছে? তাহলে W ইকুয়ালস টু এফ ইন্টু ডি হয়ে গেল কোশ্চেনটা। এবার বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড সংকেত O2C না লিখে CO2 লেখা হয় কেন? দেখো, O2C না লিখে আমরা CO2 লিখি কেন? এর উত্তর হলো, কারণ এটি একটি অণু যা একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। এটা কিন্তু গোটাটাই অণু। তাহলে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, দিয়ে একটি কী তৈরি হয়েছে বলো? অণু তৈরি হয়েছে। তাই আমরা সেই অণুটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখি। তাহলে উত্তর হবে
কারণ এটি একটি অণু যা একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। ওকে, তারপরে যে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কি না, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে ফসপেন্টা, কথাটা পেন্টা মানে হচ্ছে 5, পেন্টা মানে হচ্ছে 5, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড কি তো কত হবে PCl5, পেন্টা মানে 5, তাহলে বাই অর ডাই মিন্স বাই মিন্স ডাই আর বাই মিন্স 2, ট্রাই মিন্স 3, টেট্রা মিন্স 4, পেন্টা মিন্স 5, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কত হবে PCl5। ওকে, এরপর কোশ্চেন কি, পলিমার কি একটু লিখে না। পলিমার হচ্ছে অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয় বৃহৎ শৃঙ্খল যৌগ অণু বা পলিমার। কি বললাম আবার বলছি, অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয় বৃহৎ শৃঙ্খল যৌগ অণু বা যাকে আমরা বলবো পলিমার। আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে নিই। পলিমারের একটা এক্সাম্পল হচ্ছে ইথিলিন। পলিমারের একটা উদাহরণ কত হবে, কী হবে, ইথিলিন C2H4, একে বলা হয় ইথিলিন, ইথিলিন। ক্লিয়ার? নাও নেক্সট কোশ্চেন, থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, এক ধরনের প্লাস্টিক নরম, তাদের আকৃতি যেটা বলছি লিখে নাও। এক ধরনের প্লাস্টিক নরম, তাদের আকৃতি তাপ দিয়ে পাল্টানো যায়, তাদের গলানো যায়, বাঁকানো যায়, এই ধরনের প্লাস্টিককে থার্মোপ্লাস্টিক বলা হয়। একটা উদাহরণ হচ্ছে পিভিসি। বেসিক্যালি পিভিসি কি না, মজবুত, তাপ ও তড়িতের অন্তরক, জলরোধক থার্মোপ্লাস্টিক। প্লাস্টিকের দিয়ে কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে, সেই জন্য তাপ ও তড়িতের অন্তরক। নেক্সট কোশ্চেন, মানবদেহে অ্যাসিডের ক্ষার ভারসাম্য বলতে কী কী বিষয়ের উপরে নির্ভর করে, একটু লিখে নোট করে নাও। আমাদের দেহে বা মানব দেহে সব কাজ ঠিকভাবে চলতে হলে অম্ল ক্ষারের স্বাভাবিক মাত্রা আমাদের বজায় রাখা দরকার। প্রশ্বাস ও নিঃশ্বাস বাড়া কমা, দেহে অবিরাম ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়া এবং দেহ থেকে বৃক্কেও, যাকে আমরা কিডনি বলে থাকি আর কি, দেহ থেকে বৃক্কের মাধ্যমে দূষিত পদার্থ অপসারণের উপর দেহের অম্ল ক্ষারের ভারসাম্য নির্ভর করে। এই ভারসাম্যকে একটি নিরাপদ মাত্রায় বজায় রাখার জন্য শরীর বাফার নামক কিছু রাসায়নিক যৌগ আছে, যেমন যাকে বলা হয় বাইকার্বনেট, যাকে বলা হয় HCO3-, এটাকে বলা হয় বাইকার্বনেট। এখানে লিখে দেবে বায়াকার হচ্ছে বাইকার্বনেট। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন, রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কি কি শারীরিক সমস্যা হতে পারে। নুনের পরিমাণ স্বাভাবিক থেকে বেড়ে গেলে স্নায়ুর মাধ্যমে গড়ে ওঠা ব্যবস্থাটা ভেঙে পড়ে, ফলে দেহের বিভিন্ন অংশ দুর্বল হয়ে যেতে পারে, কথাবার্তা অসংলগ্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা বলবো দেহে সোডিয়ামের মাত্রা বেড়ে গেলে স্নায়ুর মাধ্যমে গড়ে ওঠা ব্যবস্থা ভেঙে পড়ে, ফলে দেহে বিভিন্ন অংশ দুর্বল হয়ে যেতে পারে, কথাবার্তা এবং অসংলগ্ন হয়ে যেতে পারে। সেই জন্য দেখবে নুনের পরিমাণ বেরিয়ে গেলে ঘামের মাধ্যমে, যাকে সোয়েট বলে থাকি আমরা, ঘামের মাধ্যমে কিন্তু শরীরে অতিরিক্ত নুন শরীর থেকে বাইরে বের করে দেওয়া হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ফিজিক্যাল সায়েন্স পার্টটা আমরা শেষ করে ফেললাম। এরপরে চলে আসি লাইফ সায়েন্স পার্টে। কোলাজেন প্রোটিন কোথায় থাকে? কোলাজেন প্রোটিন থাকে মেনলি থাকে লিগামেন্টে। ঠিক আছে, ভারতবর্ষে কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? ভারতবর্ষে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বিখ্যাত প্রাণীটি কোনটি? কচ্ছপ। অপশান বি কচ্ছপ। শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন একটি গাছ হলো কি? ছাতিম গাছ। তোমরা জানো তো ছাতিম গাছ কোনটা? ছাতিম গাছ একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ। বছরে প্রতি এক হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে কত? 32 কেজি। তাহলে একটা ম্যানগ্রোভ উদ্ভিদ বছরে 32 কেজি সোডিয়াম সাপ্লাই করে। শেষসার হজম হওয়ার পর যা উৎপন্ন হয় তা হলো গ্লুকোজ। ঠিক আছে, ওকে। এবার চলে আসি সত্য মিথ্যা। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্মৃতিভ্রংশ হয়, মানে স্মৃতিশক্তির প্রবলেম হতে শুরু করে। একদম ঠিকই কথা। জয়েন্ট পান্ডার প্রধান খাদ্য ইউক্যালিপটাস না, জায়ান্ট পান্ডারা এরা সব বাঁশ গাছে থাকে, এদের ইউক্যালিপটাস গাছ তাদের মেন খাবার নয়, এটা মিথ্যা হবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ। কোশ্চেন নাম্বার 3, প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত? 0.05 মিলিগ্রাম। 0.05 মিলিগ্রাম।
তারপর বলেছে প্রসাধনী সামগ্রী, সুতিবস্ত্র ইত্যাদি রং করতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হলো সেটি হলো সিনথেটিক ডাই। উত্তরটা হবে সিনথেটিক ডাই। ওকে, কোশ্চেন নাম্বার 3, দই তৈরি করতে ড্যাশ নামক ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, এক কথা উত্তর দাও। শরীরে কোন কাটা জায়গা দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। ওকে, ক্যালসিয়াম। বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তি যে ওজন হওয়া উচিত তার থেকে শতকরা কত বেশি হলে ওই ব্যক্তিকে স্থূল বলে বিবেচনা করা হবে? মানে হাতি বা মোটা বলতে পারো তোমরা। যখন বিএমআইটা যদি 25 থেকে 30-এর বেশি হয় তাহলে সেই ব্যক্তিকে স্থূল হিসাবে ধরা হয়। হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন ই। ওকে, খাদ্যজাল কাকে বলে? না, একটা খাদ্য শৃঙ্খল অন্য খাদ্য শৃঙ্খলার সঙ্গে সম্পর্কযুক্ত তৈরি করে কি বলো? খাদ্যজাল। এটা লিখে দিলেই হয়ে যাবে। এরপরে কোশ্চেন হচ্ছে কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? প্লেগ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত। মনে থাকবে, প্লেগ রোগ। পুরো কথায় উত্তর দেবে, প্লেগ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত। তারপরে কোশ্চেন দিয়েছে ল্যাব্রামের কাজ কি? ল্যাব্রামের কাজ হচ্ছে প্রধান হচ্ছে চোষক নল, এর মাধ্যমে মশা কী করে বলো? রক্ত পান করে। তাহলে এর প্রধান কাজ হচ্ছে কি? প্রধান হলো মানে ল্যাব্রামের কাজ হচ্ছে প্রধান রক্তচোষক, একটা চোষক, এর মাধ্যমে মশা কী করে বলো? রক্ত পান করে। দুধে স্টার্চ মেশানো আছে কি না আমরা কীভাবে বুঝবো? না, দুধের মধ্যে সামান্য আয়োডিন দ্রবণ যোগ করলে যদি দুধ নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করে তবে বুঝতে হবে দুধের মধ্যে স্টার্চ মেশানো আছে। যেরকমভাবে বললাম সেটুকু লিখে নেবে। দুধের মধ্যে সামান্য আয়োডিন দ্রবণ যোগ করলে যদি দুধ নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে দুধে স্টার্চ মেশানো আছে। অস্থিসন্ধি, কোশ্চেন নাম্বার 5, অস্থিসন্ধি ও যকৃতে কি কি রূপে তরল থাকে? অস্থিসন্ধিতে পিচ্ছিল রস থাকে, ঠিক আছে। অস্থিসন্ধিতে পিচ্ছিল রস থাকে। ওকে, এবার দিয়েছে নেক্সট কোশ্চেন, যান্ত্রিক বাহক ও জৈব বাহকের পার্থক্য লেখো। এটা তোমাদের বইতেই আছে, রায়মার্টিনে পেয়ে যাবে। সবাইকে যদি রায়মার্টিন না থাকে আমি উত্তরটা বলে দিচ্ছি। জৈব বাহক এবং যান্ত্রিক বাহক। জৈব বাহকের একটা কলম বানাবে, যান্ত্রিক বাহকের একটা কলম বানাবে। এবার প্রথমটা বলছি 1 নম্বর পয়েন্টে জৈব বাহকে। না, এই তিনটেখানি পয়েন্ট নিলেই হবে। এই প্রকার বাহকের অভ্যন্তরীণ অঙ্গে পরজীবী অবস্থান করে, এটা হচ্ছে জৈব বাহক। যান্ত্রিক বাহকে কী লিখবো? এই প্রকার বাহকের বাহ্যিক অঙ্গে পরজীবী অবস্থান করে, ঠিক আছে। এ হচ্ছে অভ্যন্তরীণে পরজীবী বাহক, এ হচ্ছে বাহ্যিকে। নাম্বার 2, জৈব বাহক। জৈবিক বাহকের দেহের অভ্যন্তরে পরজীবী এক বা একাধিক দশার পরিস্ফুরণ ঘটে। এবার যান্ত্রিক বাহকে কী লিখবো? এই প্রকার বাহকের দেহে পরজীবী জীবনচক্রের কোনো দশা পরিস্ফুরণ হয় না। 3 নম্বর, জৈবিক বাহক। সাধারণ সুস্থ ব্যক্তিকে দংশনের মাধ্যমে রোগের সংক্রমণ ঘটে। যান্ত্রিক বাহক সাধারণ খাদ্যবস্তু বা পানীয়কে দূষিত করেই রোগ জীবাণু ছড়ায়। একটা উদাহরণ দিয়ে দেবে। জৈব বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে। আর যান্ত্রিক বাহকের দেবে সাধারণ মাছি, এরা কোনো অসুস্থ ব্যক্তির বমি বা মলের সঙ্গে বসে তাদের ডানা বা পায়ে জীবাণু আটকে যায়, সেইভাবেই জীবাণু বহন করে। আচ্ছা, H2N1 কি? একটু লিখে নাও, H5N1। পাখিদের এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যাকে বলা হয় H5N1। অনেক সময় পোলট্রি মুরগিরা আক্রান্ত হয়। এই বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগিদের লালারস, সর্দি বা মলের সংস্পর্শে এলে অন্য মুরগিরাও এই ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসে আক্রান্ত মুরগির চামড়া, মলমূত্র বা রক্তের সংস্পর্শে এলে মানুষও বার্ড ফ্লু আক্রান্ত হতে পারে। বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির কাঁচা মাংস খেলে বা ঠিক তাপমাত্রা
যাকে 70°C বা অ্যাটলিস্ট 30 মিনিট যদি রান্না না করি তাহলে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে যায়। এবার বলছে প্রবাল কি? প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা নিডারিয়া প্রভুক্ত। এরা একসঙ্গে দল বেঁধে কলোনি তৈরি করে বাস করে। এরপরে কোশ্চেন হচ্ছে ডিসলেক্সিয়ার সমস্যাগুলি কি কি? ডিসলেক্সিয়ার সমস্যা হলো লক্ষণটা আর কি, সমস্যা হলো পড়া বুঝতে, মনে রাখতে, লিখতে অসুবিধা হওয়া, অক্ষর চিনতে ও লিখতে অসুবিধা হওয়া, অঙ্কের হিসেব করতে এবং নানা তথ্য মনে রাখতে ও বুঝতে না পারা। ঠিক আছে, এই 3টে পয়েন্ট বললেই হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6-এর সর্ষের তেলে কি ভেজাল মেশানো হয়? না, সর্ষের তেলে শিয়াল কাটা বীজের তেল মেশানো হয়। এর ফলে কি রোগ দেখা যায়? এর ফলে ড্রপসি রোগ দেখা যায়। ড্রপসি রোগ দেখা যায়। আচ্ছা, এই রোগে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? না, এই রোগে ক্ষতিগ্রস্ত হয় চামড়া, যকৃৎ, ফুসফুস, বৃক্ক আর হৃৎপিণ্ড। এই রোগের লক্ষণগুলি হলো বমি, ডায়রিয়া, গা বমি ভাব, জ্বর, এমনকি হৃৎপিণ্ড এবং ফুসফুস অচল হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটুকু লিখলেই হবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত? আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কয়েকটা জিনিস করা উচিত। সেটা হচ্ছে কুঅভ্যাসের শনাক্তকরণ এবং দূরীকরণ, মনোবল বুদ্ধি, মনের কথা খুলে বলা। নাম্বার 4, বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করা। নাম্বার 5, ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি। 5, পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপারে চর্চা, যেমন কি কোনো ছবি আঁকা, গান গাওয়া, খেলাধুলা, এইসবের মধ্যে নিজেকে ইনভলভমেন্ট রাখা। ঠিক আছে, বা নিজেকে ব্যস্ত রাখা। জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখাটা হচ্ছে খাদ্যের উৎস। খাদ্য দিয়ে এরকম একটা করে পয়েন্ট দিয়ে লিখবে, যেরকম আমি বলছি। একটা প্রথম হেডিং দাও খাদ্যের উৎস, বড় কোশ্চেন আছে, বড় কোশ্চেন। একবার লেখো খাদ্যের উৎস, দিয়ে তাকে সেখানে লিখে দাও খাদ্যশস্য বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। তারপর হচ্ছে পরিবেশ দূষণের রোধ, অণুজীবীরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে ওই সব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। নাম্বার 3, জলবায়ু স্থিতাবস্থা, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবীরা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 4, পরিবেশে বিভিন্ন মূল্যে ভারসাম্য রক্ষা, মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীবী অন্যান্য মৃত জীবীদের দেহ বা বর্জ্য পদার্থগুলিকে মাটিতে মিশিয়ে দেয়। এবং লাস্ট হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। ব্যাস এইটুকুনি বললেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা পেপার 5টাকে শেষ করে ফেললাম। সবাই মন দিয়ে এটা করে ফেলবে। 1 মাস পরীক্ষা বাকি আছে। বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাকে আমরা কমপ্লিট করে ফেললাম। সো ভালো করে পড়ে লিখে নিয়েছো তোমরা আশা করবো, এবং মুখস্থ করে নেবে, এসে যাবে। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।